ঈদের ছুটিতে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার কালো ছায়া। এবার টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জন সহ ৫ জনের। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। মূল্যস্ফীতি রোধে আপৎকালীন কৌশল আসছে বাজেটে। জ্বালানি নীতিতে থাকবে নতুনত্ব। এই চাপ সরকারকে বহন করতে হবে। আমি ভোক্তার দিকে এটাকে ঠেলে দেওয়া যাবে না। আপৎকালীন প্রয়োজন হচ্ছে, যেদিকে যাচ্ছে বিশ্বের অনেক দেশ কিন্তু এই জ্বালানিকে সামনে রেখে লোন চাবে। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত জ্বালানি সরবরাহ। বেড়েছে তেল ও গ্যাসের দাম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে বহু দেশের অর্থনীতি। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব ইরানের। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি 11 দলীয় ঐক্য। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে জামায়াত, এনসিপি সহ শরিকরা। রাজশাহী মেডিকেলের শিশুদের আইসিইউ সংকট। অপেক্ষায় থাকতে থাকতে 2 সপ্তাহে মৃত্যু 44 জনের। রংপুর ও খুলনা বিভাগ থেকেও রেফার করায় বাড়ছে চাপ। চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা সব জায়গা থেকে বাচ্চারা আসছে। আর সবাই মিলে এখানে আসলে তো যা হয়। আজকে সকালেই 3টা বাচ্চা ভালো হয়ে গেছে, ওয়ার্ডে পাঠানো হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার রাত 8টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেল লাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। এখানে আসে গাড়িতে তেল নাই, তেল আনতে গেছে, হেল্পারে তেল আনতে গেছে, তেল আনার পর আনদের পায় নাই। তারপর ওরা ওখানে বাতাস খাবার যায়, এই ঘটনা ঘটে গেছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলো ট্রেন লাইনের ওপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার, আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদ যাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস 3 আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে।
তুখোড় বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জলভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানতো মমতা বই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানতো এ দেখাই শেষ। পদ্মায় বাসডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা ২৬ প্রাণ। মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া। তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির। অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিথর দেহে ৩ শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় ১২ পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় অন্তত ২৩ জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচংয়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের ৪ জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি। খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকে বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে ৯ দিনে প্রায় ৩০০ প্রাণের অকাল যাত্রা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৫ জন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। আজ জানাজার পর নিজ গ্রামে দাফন করা হবে তাদের। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। পলাশ, নিহতদের জানাজা কখন হবে, দাফন করা হবে কোথায়? জি, আপনি জানেন যে গাইবান্ধার এই সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের নিজপাড়া গ্রামের একই পরিবারের ৩ জন এবং পাশের আর এক ছত্রগাছা গ্রামের 2 নারী সহ 5 জন নিহত হয়েছে। এই নিহতদের মরদেহ গতকাল রাত স্বজনরা কিন্তু মরদেহ বুঝে পেয়েছেন এবং এই মরদেহ অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই মরদেহ। আমরা এই পথে রয়েছিলাম সেই নিহতদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু আমরা পথেই এসেছি এবং পথ থেকেই আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু আমরা পথেই এসেছি এবং পথ থেকেই আমরা যেটি জানতে পারলাম, খবর নিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই তাদের মরদেহ বাড়িতে পৌঁছবে। এরই মধ্যে আসলে একই সঙ্গে 5 জন নিহতের ঘটনা কিন্তু শোকের মাতম বিরাজ করছে। স্বজন হারানোর বেদনায় কিন্তু বারবার আহাজারি করছিলেন এই স্বজন যারা রয়েছেন। স্ত্রী রয়েছেন, নিহত একজন রয়েছেন সুলতান, তার স্ত্রী, এক সন্তান রয়েছেন এবং তার চাচাতো বোন, তার সাথে একজন যে ছিল নার্গিস বেগম এবং তিনি তার সন্তান সহ নীরব 12 বছরের শিশু সহ প্রাণ হারিয়েছেন। এই যে মর্মান্তিক একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনায় শুধু নিজপাড়া গ্রাম বা ছত্রগাছা ধাপেরহাটেই নয়, সাদুল্লাপুর উপজেলায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং এই শোক সম্বত্র পরিবারের প্রতি সবাই কিন্তু এমন একটি দুর্ঘটনার কারণে এই অকালে যে প্রাণগুলো ঝরে গেল, তাদের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেল, তাতে কিন্তু দিশেহারা পড়েছেন এই নিহতর স্বজন এবং তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা। সব মিলে বলা চলে যে এই দুর্ঘটনার কারণে এই এলাকায় শোক বিরাজ করছে এবং শোকে স্তব্ধ অবস্থা বিরাজ করছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল নিয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। রাজধানীর বিজয় সরণি থেকে এবারে যুক্ত হচ্ছেন তিনি। তার কাছ থেকে জানবো জ্বালানি তেলের সার্বিক অবস্থা। বিজয়, পাম্পগুলোতে কি অবস্থা, যানবাহনের
চালক মালিকরা কি আজকে তেল পাচ্ছেন? দেবাশিস, আমি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি রয়েছে, এটি রাজধানীর অন্যতম একটি ফিলিং স্টেশন। এখান থেকে প্রচুর মানুষজন প্রতিদিন কিন্তু তেল নিয়ে থাকেন এবং তারাও প্রতিদিনই তেল সরবরাহ করে থাকেন। তবে আমি সকালবেলা এসেই দেখতে পাই যে তেল আসলে সরবরাহ বন্ধ করা হয়েছে এবং আমি যদি শুরুতেই আপনাকে আমার পেছনের দেখাতে চাই, একটি লম্বা সারি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 20 থেকে 30টি মোটরসাইকেল কিন্তু অপেক্ষা করছেন সকাল 6টা থেকে 6টা থেকে, এবং যে প্রাইভেট কারের যে সারি রয়েছে সেই সারিটি কিন্তু আমি দেখতে পেয়েছি আসার সময় বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে গিয়েছে। যারা আসলে তেলের জন্য অপেক্ষায় আছেন তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন এমনটাই তারা বলছেন, এবং ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 2টার আগে কিন্তু তারা তেল পাচ্ছেন না। তবে ডিজেল চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা তেল দিবেন এমনটাই তারা জানিয়েছেন। ডিজেল তাদের কাছে রয়েছে কিন্তু অকটেন তাদের কাছে এখন নেই এবং সেই সরবরাহ এখন বন্ধ রয়েছে। তারা বলছেন যে সরবরাহের জন্য গাড়ি নারায়ণগঞ্জ ডিপো যে রয়েছে তেলের, সেই নারায়ণগঞ্জ থেকে গাড়ি আসলে তেল সরবরাহ হওয়ার পর তারপরে তারা তেল পাবেন। এখানে অনেক অপেক্ষারত যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তাদের বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে আসলে তেল নিতে হচ্ছে এবং তারা আসলে পর্যাপ্ত তেল তাদের চাহিদা মতো তারা তেলও পাচ্ছেন না এমনটাও তারা অভিযোগ করছেন। এবং পাম্প কর্তৃপক্ষরাও বলছেন যে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ কিন্তু পর্যাপ্ত নেই বললেই চলে। তারা মূলত আসলে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ তারা ঠিকঠাক মতো যদি পায় তাহলে আসলে তারা তাদেরকে তেল সঠিকভাবে সরবরাহ করতে পারবে এমনটাই বলছি। তো এখানে যারা আসলে তেল নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা সবাই মূলত তেলের জন্য অপেক্ষা করছেন এবং তারা সকাল থেকে অপেক্ষা করছেন। সব কিছু মিলিয়ে যদি বলি যে তেলের অপেক্ষা আসলে কখন কাটবে তারা নিজেরাও জানেন না এবং 2টা পর্যন্ত এখন অনেকেই এই কয়েক ঘন্টা অপেক্ষা করবে তেলের জন্য, কারণ অনেকের বাইকে আসলে বা গাড়িতে আসলে একদমই তেল নেই যে অন্য কোনো পাম্পে গিয়ে আসলে তেল নেবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য চট্টগ্রামের সব পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে, আর যারা পাচ্ছেন তাদেরও নিতে হচ্ছে রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণ জ্বালানি। অনেকেই ফিরে যাচ্ছেন খালি ট্যাঙ্ক নিয়ে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কথা বলছে পাম্প কর্তৃপক্ষ। ভোর থেকেই জ্বালানি রাজশাহী চট্টগ্রামে গনি বেকারি মোড়ের এই পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়েছে এসব গাড়ি। সংকটের মধ্যেও রেশনিং পদ্ধতিতে তেল পাওয়া যাবে এই আশায় অপেক্ষা করছেন চালকরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে সেই অপেক্ষা, বাড়ছে ভোগান্তি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে জ্বালানি সরবরাহ না পাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। 15-20টা তো পাম্প ঘুরে আসছি, একটা পাম্পও তেল নেই এবং যারা খোলা তেল বেছে তাদের কাছেও নেই। আমরা আসি কিউসিতে, ওখানে কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না। ওনারা বলতেছে নামাজের পর যে কোনো সময় হতে পারে। বন্ধ করলে বন্ধ করে দাও, আর না হলে দাম বাড়িয়ে দাও। কোন একটা বিকল্প একটা করতে হবে। এখন যে গাড়িটা নিব সেই স্ক্রুপও নাই, তেলও নাই, এরকম ফেলে রাখতে হবে গাড়িগুলো। তেল অ্যাভেলেবেল আছে বলে আমাদেরকে ঘর থেকে বের করে ড্রাইভারদেরকে এভাবে ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা রাস্তায় দাঁড়া করা রাখছে। এটা কেমন দেশের সিস্টেম? আজকে আমরা দুপুরের পর থেকে দিব, তেল আনতে গেছে, ম্যাগনা ডিপিতে গেছে, এখনো তেল আসে নাই। আসলে আমরা দুপুরের পর থেকে দেওয়ার চেষ্টা করব। কদমতলী এলাকার এই ফিলিং স্টেশনে এতদিন অকটেন পাওয়া গেলেও গতকাল থেকে তাও কার্যত বন্ধ। জ্বালানি না পেয়ে অনেকেই গাড়ি নিয়ে ফিরে যাচ্ছেন। একইভাবে বন্ধ রয়েছে সিএমপি ফিলিং স্টেশনও। শত গাড়ি লাইন ধরে এই সকাল 7টা থেকে বসে আছি, জানি না এখনো কি তেল দিবে কিনা। ডেলিতে এক গাড়ি চাহিদা, কিন্তু আমাকে গত বৃহস্পতিবার 4.5 লিটার দিছিল, আমার গতকালকে শেষ। আশা করি রবিবার থেকে তেল দেওয়া শুরু করবো, যদি ডিপো আমাদেরকে তেল দেয়। ওয়াসা মোড়ে ও টাইগার পাসে হাতে গোনা কয়েকটি পাম্পে দুপুরের পর থেকে সীমিত পরিসরে তেল সরবরাহ শুরু হয়। তবে রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলে 300 টাকা এবং প্রাইভেট কার ও জিপে 1000 টাকার জ্বালানি দেওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। তেল এখানে আসলাম, এটাও কি গলির ভিতর থেকে আসতেছি, এখনও দেখতেছি দিন শেষে 300 টাকার তেল। টাঙ্কিতে পুরাটা যদি তেল দেয় তাহলে আমাদের 2 সপ্তাহ তো আসতে হয় না পেট্রোল পাম্পে। আমাদেরকে 200 টাকার তেল দিয়ে বলে তেল নাই, আসে
আমরা দুনিয়াদারি লাইনগুলো ঘন্টার পর ঘন্টা থিয়ে দেখো তেল শেষ হয়ে গেছে। প্রত্যেকটা পাম্পে আমি দেখছি, কিন্তু একটা পাম্পে আমি তেল পাইনি। 3 ঘন্টা পর্যন্ত গাড়ির একবার স্টার্ট করছি, একবার বন্ধ করছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডিজেল সংকটের কারণে উত্তরাঞ্চল থেকে দূরপাল্লার 40% বাস এবং 80% পণ্যবাহী ট্রাকের চলাচল কমে গেছে। এতে কমেছে পরিবহন মালিক শ্রমিকদের আয় রোজগার। পাম্প মালিকরা সংকটের জন্য দায় চাপিয়েছেন ডিপোর উপর। আর পরিস্থিতি সামাল দিতে জোরালো মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন, কিন্তু কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিগত বছরগুলোতে ঈদের অন্তত 5 দিন আগে ও পরে বিভিন্ন দূরপাল্লার পাশাপাশি লোকাল বাসের ভিড় থাকত রংপুর বিভাগের গেটওয়ে মডার্ন মোড়ে। তবে এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সংকটের প্রভাব পড়েছে পরিবহন সেক্টরে। ডিজেল সংকটের কারণে ঈদের আগে থেকেই লোকাল বাসের চলাচল ছিল কম। ঈদের পর তা আরও কমে গেছে। বাস স্ট্যান্ড আর নিজস্ব গ্যারেজে পড়ে আছে সেসব বাস। পণ্যবাহী দূরপাল্লার ট্রাকগুলো অলস সময় কাটাচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি করে তেল সংকটের কারণে মোটামুটি অনেক যাত্রীকে রিটার্নও করতে হচ্ছে, কারণ মাঝ রাস্তায় এসে তেল পাওয়া যাচ্ছে না। ড্রাইভার হেল্পার বসিয়েছে, তাদের খোরাকি দেওয়া লাগতেছে। এখন কি করব সেই বুদ্ধি পাচ্ছি না। কিস্তি তো দিতে পারতেছি না, গাড়ি না চলে কিস্তি দেবো কোত্থেকে। বাস ট্রাকের ট্রিপ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন শ্রমিকদের উপরও। কেউ পুঁজি ভাঙিয়ে, কেউ ধার দেনা করে সংসার চালাচ্ছেন। বিকাল হয়ে গেল, এখনো তেল পাচ্ছি না। শুক্রবার এখনো তেল পাচ্ছি না। আমাদের তো টিপটা মার গেল, মহাজনও তো আমাদের কোনো কিছু দিবে না। 20 লিটার 30 লিটার করে তেল দিচ্ছে, এবার দিলে তো আমার তো সংসার চলবে না। আমি তো গরিব মানুষ, আমাদের পুঁজি ভাঙিয়ে খাওয়া লাগতেছে। যাইতে আসতে আমাদের 170 লিটার তেল লাগে। আমার প্রতিটা পাম্পে যদি যাই সর্বোচ্চ 15 লিটার তেল দেয়, এর উপর দিতে চায় না। শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি অন্তত 20,000 পরিবহন শ্রমিক এরই মধ্যে কাজ হারিয়েছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো সব মিলিয়ে আমাদের 30,000-এর মতো শ্রমিক আছে। প্রায় 10,000 শ্রমিক আর কি গাড়ি চালাইতে পারতেছে, আর বেশিরভাগই 20,000 শ্রমিকই প্রায় বেকার অবস্থায় আছে। পরিবহন মালিকরা বলছেন, ডিজেল সংকটে এই অঞ্চলের 40% বাস ও 80% ট্রাকের চলাচল কমেছে। ঈদের আগে 80% চলছে, কিন্তু এখন ঈদের পরে 100% বন্ধ আমাদের। এখন পর্যন্ত আমাদের কোনো গাড়ি, দূরপাল্লার গাড়ি আমরা ছেড়ে দিতে পারিনি। এমনিতে ঈদের 3 দিন সরকার বন্ধ রাখতে বলছে। যারা রেগুলার যে পাম্পে তেল নেয় তাদেরকে তেল দিচ্ছে, কিন্তু আমার গাড়িটা ওই লাইনে চলে না। আমাকে অন্য পাম্প তখন তেলটা দিবে না, যেহেতু আমি তাদের রেগুলার কাস্টমার না। এই ক্ষেত্রে গাড়িগুলো আমরা পাঠাইতে পারছি না। তবে ডিজেল সংকটের দায় নিচ্ছে না পেট্রোল পাম্প মালিকরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পেয়ে তারা দায় চাপাচ্ছেন ডিপোর ওপর। ডিজেল কিন্তু যে পরিমাণ আমরা চাচ্ছি আমাদেরকে সেই পরিমাণ ওরা দিচ্ছে না। আমাদের মনে করেন যে 6,000 দেয়, 3,000 দেয়, আমরা ওইভাবে টুকটুক করি সেটা দিই। পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, সবাই সচেতন হলে পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা সম্ভব। আমাদের কাছে যেটা আসতেছে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার বলছে 1 মাসের মজুত তো আছে, আরো পাইপলাইনে আসতেছে। আজকেও তো জাহাজ একটা ভিড়ছে ডিজেল নিয়ে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিভাগের 8 জেলায় প্রতিদিন গড়ে 10 লাখ লিটার ডিজেলের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় 8 লাখ লিটার। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কিছুদিনের মধ্যেই জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে IMF-এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, ADB ও IDBর সাথে। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। আরও জানাচ্ছেন তহিদ হোসেন। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটরগাড়ির দীর্ঘ সারি। মূল চাহিদা ডিজেলের, পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB, যা পরে বেড়ে 75 বা $100 কোটি হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক IDB। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IFC থেকে আসতে পারে আরও $50 কোটি। আমাদের উপরে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে ঝুঁকির যে লেভেল সেটা ছিল আগে ছিল হচ্ছে লো, এখন সেটা মিডিয়ামে চলে গেছে পতিত সরকারের সময়। তার মানে হচ্ছে কি আস্থা বাড়ছে, এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিচে নেমে গেছে। তার মানে আস্থার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। ঋণের পরিধি বাড়লে চাপ পড়বে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। আমদানি সক্ষমতার সময়কাল বা ইম্পোর্ট কভার নেমে আসতে পারে 5 মাসের নিচে। আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। প্রশ্ন হচ্ছে, এই চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হলে অর্থনীতি কি সামাল দেয়া যাবে? এই চাপ সরকারকে বহন করতে হবে। ভোক্তার দিকে এটাকে ঠেলে দেওয়া যাবে না। আপৎকালীন প্রয়োজন হচ্ছে, যেদিকে যাচ্ছে বিশ্বের অনেক দেশ কিন্তু এই জ্বালানিকে সামনে রেখে লোন চাবে। সেদিক থেকে আমি মনে করি যে আছে, তবে স্বল্প সুদে কোথায় ঋণ পাওয়া যাবে সেদিকেই সরকারকে নজর দিতে হবে। চলতি মাসে জ্বালানি তেল নিয়ে 18টি জাহাজ আসার কথা ছিল দেশে, এখন পর্যন্ত পৌঁছেছে 9টি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিপর্যস্ত এশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকার বহু দেশ। লিটার প্রতি বেড়েছে জ্বালানি তেল, গ্যাস, এমনকি জেট ফুয়েলের দামও। যানবাহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধের সংখ্যায় বহু এয়ারলাইন্স। জন প্রতি জ্বালানি তেল কিনতে নির্দিষ্ট লিটার পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছে অনেক দেশ। যুদ্ধ দীর্ঘ হলে তীব্রতর হবে সংকট, ভেঙে পড়বে বহু দেশের অর্থনীতি, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্যাস স্টেশনের বাইরে দীর্ঘ লাইন, বিরস মুখে দাঁড়িয়ে মানুষ। গেল 1 মাসে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালীর পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। গেল 1 সপ্তাহেই জ্বালানির দাম গ্যালন প্রতি 40 সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। জার্মানিতে যা বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে 12 থেকে 18 সেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোকে দিনে একবার তেলের দাম বাড়াতে নির্দেশনা দিয়েছে দেশটির আদালত, যা অমান্য করলে হতে পারে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। এদিকে জনপ্রতি দৈনিক 30 থেকে 50 লিটার তেল ক্রয়ের সীমা নির্ধারণ করেছে স্লোভেনিয়া প্রশাসন। অন্যদিকে সংকট মোকাবেলায় 5 বিলিয়ন ইউরোর একটি প্যাকেজের প্রস্তাব দিয়েছে স্পেন, যার আওতায় প্রতি লিটার জ্বালানি তেলের দাম 30 সেন্ট করে কমানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত এশিয়াও। ভারতে রান্নার জন্য মিলছে না পরিমিত পরিমাণ জ্বালানি। তেল মজুত বন্ধ করতে QR কোড সিস্টেম চালু করেছে শ্রীলঙ্কা। সাপ্তাহিক মাত্র 15 লিটার তেল বরাদ্দ করা হয়েছে মোটরসাইকেল ও 3 চাকার যানগুলোর জন্য। খুব একটা স্বস্তিদায়ক নয় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার পরিস্থিতিও। জেট ফুয়েল সংকটে বিমান ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন্সগুলো। এমন পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমালিয়াতে লিটার প্রতি 65 সেন্ট থেকে বেড়ে $1.40 পৌঁছেছে জ্বালানির দাম। এমনকি চিলিতেও বৃদ্ধি পেয়েছে 60% পর্যন্ত। তেলের খরচ জোগাতে না পারায় প্রায় যানশূন্য দেশটির রাস্তাঘাট। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তীব্র জ্বালানি সংকটের জেরে ভেঙে পড়বে বহু দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। চরম ভোগান্তিতে বিপর্যস্ত হয়ে উঠবে জনজীবন, এমন শঙ্কা বিশ্লেষকদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। BRTC সহ অন্যান্য বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের
অভিযোগে রংপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে যাত্রীরা। এ সময়ে দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। শুক্রবার রাত 10:30টায় নগরীর মডার্ন মোড়ে অবরোধ করে যাত্রীরা। এ সময় তারা অভিযোগ করে সরকার নির্ধারিত 870 টাকার ভাড়া বিআরটিসি সহ বিভিন্ন বাস 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত আদায় করছিল। সকাল থেকে এ নিয়ে উত্তেজনা চলছিল মডার্ন মোড় এলাকায়। পরে বিক্ষুব্ধ জনতা এর প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসন নির্বিকার। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। গাড়িওয়ালারা যেভাবে সিন্ডিকেট শুরু করছে, 500 টাকা, 700 টাকার ভাড়া, 800 টাকার ভাড়া, 2,000 টাকা পর্যন্ত। আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমরা ঢাকার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে 870 টাকা করে ভাড়া, তো কোনো ভাবেই যেন 870 টাকার বেশি না নেওয়া হয় সেটি আমরা নিশ্চিত করছি, এবং যাত্রী সাধারণ যারা আছে তারা যেন আর কোনোভাবে কোনো দুর্ভোগের শিকার না হন। সরকারি যে চার্ট রয়েছে রুট ভিত্তিক, সেই চার্ট ভিত্তিক ভাড়া যাতে এনশিওর করা হয়, এর জন্য আমরা প্রশাসন এবং পুলিশ একসাথে কাজ করছি। শরীয়তপুরের ডামুড্ডায় রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির 6 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাওন চৌধুরী ও বিএনপি সমর্থক মালেক খানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। 2024-এর 5 আগস্টের পর থেকেই পলাতক ছিল শাওন ও তার লোকজন। ঈদে বাড়ি ফিরে বিরোধ মেটাতে প্রতিপক্ষ মালেক ও তার লোকজনকে ডাকে শাওন। শুক্রবার সকালে শাওনের বাড়িতে গেলে মালেক ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ করে বিএনপির কর্মী সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেক ও তার সমর্থকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের ঢাকা পাঠায় চিকিৎসক। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ও রিফাতের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে তাজেম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার বুরুজ বাখুই এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ বুরুজ বাখুই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হতে পারে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নিহতর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট, আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসেব বলছে, গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবৎ কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়েলে ভর্তি হচ্ছিলাম, ও আবার 10-এ আসছে। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে অপেক্ষামান অভিভাবকরা উদ্বিগ্ন। আইসির অবস্থা বলছে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালের অপেক্ষা করো, ফোন করবো। অক্সিজেনের অভাব, ডাক্তার ঠিক মতন আসছে না, চিকিৎসা দিচ্ছে না। আইসিইউতে সিরিয়াল নাই। আইসিইউর অভাবে মিনিমাম প্রতিদিন 6-7 টাকা করে মারা যাচ্ছে। সিরিয়াল কালকে দিছি, এখন পর্যন্ত আইসিইউর ভিতরে এখন একটা বেডও ফাঁকা হয় না। আমার বাবু কেমরেই খারাপ হয়ে যাচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি ওয়ার্ড মিলে শিশু শয্যার সংখ্যা 120টি, যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 6 থেকে 800 জন শিশু। 40 শয্যার একটি আইসিইউ ওয়ার্ড থাকলেও এর মধ্যে 12টি শয্যা প্রাপ্তবয়স্কদের জন্য, 16টি জেরিয়াট্রিক রোগীদের জন্য আর মাত্র 12টি শয্যা শিশুদের জন্য নির্ধারিত। তাই চিকিৎসকরা এক প্রকার অসহায় হয়ে পড়েছেন। যে পরিমাণে পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে, তাদের ভিতরে যাদের আমার আইসিইউ সাপোর্ট প্রয়োজন, সেই পরিমাণে আইসিইউতে আমার অ্যাকোমোডেট করা এখানে বেড নেই। মিজেলস বা হামের যে আউটব্রেক, এটা যে বছরে সব সময় থাকে তা না, আর রিসেন্ট সময়টা পিকে আছে। অ্যাটলিস্ট এই সময় যেন আইসিইউ সাপোর্টটা একটু এক্সটেন্ড করা যায়। চিকিৎসকরা জানান, রংপুর আর খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় অতিরিক্ত চাপ বেড়েছে রামেক হাসপাতালে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা সব জায়গা থেকে বাচ্চারা আসছে। আর সবাই মিলে এখানে আসলে তো যা হয়, আজকে সকালে 3টা বাচ্চা ভালো হয়ে গেছে, ওয়ার্ডে পাঠানো হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। তাহলে 4টা বেড ফাঁকা হয়েছে, 4টা বাচ্চা ঢুকতে পারছে, আর বাকি আরও প্রায় 48টা বাচ্চা ছিল আজকে সিরিয়ালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত চাপের কারণে আইসিইউ এর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশেষায়িত শিশু হাসপাতালের তাগিদ দিচ্ছেন তারা। রাজশাহীতে কিন্তু একটি শিশু হাসপাতাল অবকাঠামোগত উন্নত হয়ে পড়ে আছে, সেটি যদি খুব দ্রুত চালু করা যায়, সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউর উপরে চাপটা কমবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। স্থানীয় সরকার নির্বাচনেও কি অটুট থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্যান্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মতে প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। শামীম রেজা রিপোর্ট। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। আমরা এখন নির্বাচনী ঐক্য যেটা বলেছি, ঐক্যের মধ্যেই আছি আমরা। এখন যে প্রয়োজন হয় তখন আমরা বসে নির্বাচনী ঐক্য বাদ দিয়ে আমরা 11 দলীয় জোটও করতে পারি, সেটা সময় বলে দেবে কি অবস্থা হবে সামনে। প্রচলিত বা গতানুগতিক যে ধরনের রাজনৈতিক জোট হয় আমাদের, সেটা না হলেও অনেকটা জোটের আদলেই। তো এখনও আমরা ঐক্যবদ্ধ আছি। জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে প্রয়োজনে মাঠে মোকাবেলার জন্য অবস্থান বজায় রাখার কথা বলছেন তারা। সেক্ষেত্রে কি হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? বিশেষ করে সিটি কর্পোরেশনে জামাত এবং এনসিপি সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় আছেন আলাদাভাবে। নেতাদের জবাব, এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আমরা 11 দল বসে আলোচনা করে ঠিক করেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া না হয় এবং এই ধরনের দলীয়করণ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হবে। তখন হয়তো এই আন্দোলন হতে পারে একটা জোটের রূপ হতে পারে। তো এখন যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় আমরা কাজ করছি। জনগণের বিরুদ্ধে যায় যে লড়াইটা, সংগ্রামটা 24-এর জুলাই আন্দোলনে হলো, সেই চেতনার বিরুদ্ধে যদি যায়, অবশ্যই আমরা সংসদে এবং প্রয়োজনে তাদেরকে আমাদের এই দাবি মানতে বাধ্য করার জন্য রাজপথেও আমরা নামতে বাধ্য হব। সংসদ নির্বাচনের সাফল্য মাথায় নিলে জোটের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে 11 দল। অবশ্য আগামীতে দলীয় প্রতীক বা সরাসরি রাজনৈতিক মনোনয়নে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে মাছ উৎপাদনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না জেলা মৎস্য বীজ উৎপাদন খামার। মাছ চাষিদের অভিযোগ, শুধুমাত্র সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে ব্যবহৃত হয় এখানকার পোনা। উপযুক্ত পানি, মাটির অভাব এবং পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। তবে জেলায় মাছের উৎপাদন বাড়াতে বেসরকারি হ্যাচারি গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ।
মেহেরপুর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার। স্থানীয় চাষিদের মাঝে মাছের পোনা ও রেণু সরবরাহের লক্ষ্যে 1989 সালে 10.75 একর এলাকা জুড়ে গড়ে তোলা হয় খামারটি। বর্তমানে খামারটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অযত্ন অবহেলায় পড়ে আছে খামারটির 8টি পুকুর। যেইটুকু পোনা উৎপাদন করা হয় তারও বেশিরভাগই সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে ব্যবহার করা হয়। ফলে স্থানীয় খামারিদের অন্য জেলা থেকে পোনা এনে মাছ চাষ করতে হয়, এতে খরচও বেড়ে যায়। যে একটা হ্যাসারি আছে তার তো কোনো কার্যক্রমই নেই, তো সেটা পাবো কোথায় আমরা? এবং আমাদের অনেক দাম দিয়ে আনতে হয়। আমাদের এখান থেকে যে কোটচাঁদপুর যেতে হয়, আবার আমাদের অনেক দূরে দূরে যেতে হয়। মৎস্য হ্যাসারির যে 8টি পুকুর আছে, একটা হ্যাসারির যে পোনাটা আমাদের দেওয়ার দরকার, আজ পর্যন্ত আমরা কিন্তু সেটা পাই না। দ্রুত মৎস্যবীজ উৎপাদন খামার থেকে মাছের রেণু ও পোনা সরবরাহ নিশ্চিত করার দাবি জেলার মৎস্য চাষি ও ব্যবসায়ীদের। আবার যদি একটা মাছ মরে, গায়ে ঘা হয়, পটাশ দিলে সেটা আপনার পটাশটা দিলে সেরে দেয়। পানি ভালো ফিল্টার হয় না, কিংবা পানিতে প্রচুর আয়রন। আমরা যখনই হইল যে রেণু করি, তখনই দেখা যাচ্ছে যে রেণু নামানোর পরে আমরা যে পানিটা দিয়ে মাছটাকে করব, সেই মাছটা হইল যে আয়রনে মাছটা কেটে যায়। বালুমাটি, আয়রনযুক্ত পানি, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং জনবল সংকটের কারণে রেণু ও পোনা উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে দাবি খামার কর্তৃপক্ষের। আমরা চিঠি দিয়েছি এবং সামনে একটা খুব সম্ভবত প্রজেক্টের আন্ডারেই আমাদের পুকুর সংস্কারগুলো হবে, সেটা এই অর্থবছরে হতে পারে। মাছ চাষে স্থানীয় খামারিদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। এখানে মাছের রেণু সব ধরনের প্রজাতির রেণু পায় না, যার কারণে সবাই কেন্দ্র মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে চলে যায়। মেহেরপুরে বর্তমানে 4,495 হেক্টর জলাশয়ে মাছ চাষ করছেন 6,909 জন চাষি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন টাইগার উডস। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে উডসের বাসভবনের খুব কাছেই দুপুর 2টার কিছু পরেই দুর্ঘটনা ঘটে। মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনায় উডসের গাড়ি উল্টে যায়। স্থানীয় ফায়ার রেস্কিউ জানিয়েছে যে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। এ নিয়ে উডস তৃতীয়বারের মতো গাড়ি দুর্ঘটনার শিকার হলেন। এর আগে সবশেষ 2021 সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলসে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় তার এসইউভি রাস্তা থেকে ছিটকে পড়েছিল, যার ফলে এই গালফারের পা ও গোড়ালিতে একাধিক গুরুতর চোট পেয়েছিলেন। গত সেপ্টেম্বরে 7মবারের মতো পিঠের অস্ত্রোপচারের পর উডস গালফ কোর্সে ফেরার অপেক্ষায় ছিলেন। আগামী 9 থেকে 12 এপ্রিল অনুষ্ঠিতব্য মাস্টার্স টুর্নামেন্টে হবার কথা ছিল তার প্রত্যাবর্তন। বাহুতে কালো ব্যান্ড আর বুকে জড়িয়ে ধরা রঙিন স্কুল ব্যাগ। ইরান জাতীয় দলের ফুটবলাররা এভাবেই স্মরণ করলেন নিজ দেশে হামলায় নিহত শত শত স্কুলছাত্রী ও শিক্ষকদের। তুরস্কের বেলেকে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ঠিক এমন এক দৃশ্য দেখল বিশ্ব। ম্যাচ শুরুর আগেই জাতীয় সঙ্গীত বাজার সময় ইরানের ফুটবলাররা প্রথাগতভাবে দাঁড়িয়ে না থেকে প্রত্যেকের হাতে একটি করে গোলাপি ও বেগুনি রঙের স্কুল ব্যাগ নিয়ে লাইনে দাঁড়ান। গত সপ্তাহে সজরে তৈয়বা স্কুলে ভয়াবহ এক হামলায় 165 জন ছাত্রী এবং শিক্ষক সহ মোট 175 জন নিহত হন। সেই নিষ্পাপ প্রাণগুলির প্রতি শ্রদ্ধা জানাতেই ফুটবলারদের এই অনন্য আয়োজন। দলের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, খেলোয়াড়রা এই স্কুল ব্যাগগুলো হৃদয়ের কাছে ধরে রেখেছিলেন সেই সব শিশুদের স্মরণে যাদের জীবন অকালে ঝরে গেছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এ নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন, নিহত হয়েছেন 13 সেনা। ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট, প্রাণ হারিয়েছে একজন, আহত 4 জন। পশ্চিম তীরে হেব্রন সহ কয়েক জায়গায় আকাশে দেখা গেছে ইরানের মিসাইল। ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল পরমাণু স্থাপনার পর শুক্রবার বড় ধরনের হামলা চালিয়েছে তেহরানের খোন্দাব পানি গবেষণা কেন্দ্রে। জানজানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন 5 জন, আহত 7 জন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের হাতে আর ঠিক কতটা শক্তি আছে যুদ্ধ জয়ের জন্য। বিশ্লেষকরা বলছেন, তেহরানের
তুরুপের তাস ব্যালিস্টিক মিসাইল, যা বদলে দিয়েছে যুদ্ধের হিসেব নিকেশ। 2000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই অস্ত্রের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি ইরানের। এমনকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে তাদের সমর ভাণ্ডারেই, যেগুলোর ভূমধ্যসাগরীয় এলাকার গণ্ডি পেরিয়ে ইউরোপে আঘাতের সক্ষমতাও রয়েছে। উৎক্ষেপণের পর মাঝ আকাশে সাপের ফণার মতো গতিপথ নিয়ে এগিয়ে যায় এই ব্যালিস্টিক মিসাইল, যার নাম সিজিল। 2 ধাপে গতি সঞ্চার করে মিসাইলটি। ওড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তার দিক পরিবর্তন করতে পারে বলে উড়ন্ত অবস্থায় এটিকে দেখতে অনেকটা সাপের ফণার মতো লাগে। তবে শুধু সিজিল নয়, ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন ক্ষমতার বেশ কয়েক ধরনের ব্যালিস্টিক মিসাইল। কিছু মিসাইল প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিয়াম-1, শাহাব-1, যার সক্ষমতা 1000 কিলোমিটারের মধ্যে। মাঝারি পাল্লায় আছে শাহাব-3, ইমাদ, হবিজের মতো মিসাইল, যেগুলোর পাল্লা 1700 কিলোমিটারের মধ্যে। এসব ক্ষেপণাস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মূলত সৌদি আরবের মতো দেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড এসব মিসাইলের টার্গেট। পাশাপাশি রয়েছে সিজিল, গাদর, খুররামশা মিসাইল, যাদের নাগাল প্রায় 2000 কিলোমিটার। আকাশ চিরে ছুটে চলা এই অস্ত্রই আজ তেহরানের প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি। এই পাল্লার ভেতরেই পড়ে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। ইসরায়েল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, সিরিয়া, তুরস্ক, এমনকি ইউরোপের কিছু অঞ্চলও। অর্থাৎ তেহরান থেকে ছোড়া একটি মিসাইল এক বিশাল ভূখণ্ডকে মুহূর্তেই নিয়ে আসতে পারে হুমকির মুখে। ইরানের দাবি, এই কর্মসূচি আগ্রাসন নয় বরং প্রতিরোধের। 2023 সালে তারা আরও এক ধাপে গিয়ে ঘোষণা দেয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের, যা শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে ছুটে চলে এবং প্রতিরোধ করা প্রায় অসম্ভব। সব মিলিয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজারে এক বড় অনিশ্চয়তার ছায়া। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।